বজ্রপাতের মহা হুঙ্কার মেঘে আঁধার করে, ভয়ের জগৎ সৃষ্টি করে বিশ্ববাসীর তরে। আজকে জিরো আরে আমি দেবারতী রয়েছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে শাহানা রয়েছে। আর আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আপনারা বুঝতেই পাচ্ছেন যে বজ্রপাত যেভাবে এ বাংলার বুকে ঘটে চলেছে, হয়ে চলেছে, তার কি কারণ, কেন বারবার এটা বলা হচ্ছে? শাহানা, আমরা এর আগেও দেখেছি যে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে এবং যেটা বলা হয়েছে বারবার মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে, এ রাজ্যের আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যে হটস্পট বাংলা হয়ে উঠছে একেবারেই। কিন্তু কেন বাংলা, কেন? পৃথিবীর উষ্ণতা বাড়ছে, আমরা দেখছি তার সরাসরি প্রভাব এবার মানব জাতির ওপর পড়ছে। জলাভূমির সংখ্যা কমছে এবং বনাঞ্চলের ঘনত্ব কমছে, কারণ বনাঞ্চলই কমে যাচ্ছে। কোথাও কোথাও বিশাল বিশাল ইমারত তৈরি হচ্ছে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে এই সমস্ত কিছু একদিকে যেমন বলা হচ্ছে যে মানব জাতির উন্নতির জন্য করা হচ্ছে, কিন্তু আদপে কি এভাবে উন্নতি সম্ভব? প্রকৃতি যদি তার বদলা নেয়, আমি আপনি ঠেকাতে পারবো? আছে আমাদের এত ক্ষমতা? এবং সে কারণেই পারছি না ঠেকাতে, সে কারণেই মৃত্যু বাড়ছে, সে কারণেই বজ্রপাতের সংখ্যা বাড়ছে, সে কারণেই বাংলা হটস্পট, এই ছোটনাগপুর মালভূমি থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য, তারা বজ্রপাতের ক্ষেত্রে হটস্পট হয়ে দাঁড়াচ্ছে বারবার। এখন শাহানা, আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা দেখছি, যে এই যে ঘূর্ণিঝড় আসার কথা রয়েছে, তার মানে আরো একটা আশঙ্কার পরিস্থিতি তৈরি হচ্ছে যে আবার কিছু এই ধরনের আমফানের স্মৃতি এখনো আমাদের ঘটনা ঘটতে পারে। এবং সব ক্ষেত্রে কিন্তু আরো একটা বিষয় দেবারতী, যেটা সুন্দরবন অঞ্চলের ওপর যে বারবার একটা আঘাত প্রত্যেকবারই আমরা দেখতে পাই, এবং সেক্ষেত্রে যেটা বলেছেন, এর আগেও আমাদের কথা হয়েছিল সুজিব করের সঙ্গে, তিনি কিন্তু স্পষ্টতই বলে দিয়েছিলেন যে এই যে সুন্দরবন এলাকাতেও যে একটা অসাধু ব্যবসা চলছে গাছ কাটার, সেটাও কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে সুন্দরবনের যে প্রাকৃতিক দুর্যোগকে কিছুটা ঠেকানোর ক্ষমতা রেখেছিল, যে ক্ষমতা ছিল, সেটাও কিন্তু এখন যথেষ্ট প্রভাবিত হচ্ছে। মানব জাতির প্রশ্নটা এটাই উঠছে, আদৌ কি উন্নতি হচ্ছে? যদি জীবনটাই চলে যায়, তাহলে কিসের ইমারত, কিসের উন্নতি? এবং সেখানে কাদের জন্য, মানে কাদের জন্য এই সমস্ত কিছু করা হচ্ছে? বড় বড় কংক্রিটের জঙ্গল যত গজাচ্ছে, আমরা দেখছি সবুজ ধ্বংস হচ্ছে, এবং সেই সাথে কিন্তু মানব জাতিও ধ্বংসের দিকেই এগোচ্ছে। বেশ, আমাদের সঙ্গে অতিথিরা থাকবেন, তাদের সঙ্গে আলাপ করব অবশ্যই, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এটা ঠেকানো যায় কিভাবে, কেন বজ্রপাত হয়, বাজ তৈরি হয় কিভাবে, কোন পরিস্থিতিতে বজ্রপাত হতে পারে বা হয়, যদি তার কোনো প্রিকশন নেওয়ার ব্যবস্থা থাকে তাহলে সেটা কি। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখবো একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে যে বাজ পড়ে এ রাজ্যে মৃত্যুর খতিয়ান। আমরা একটু কয়েক বছর পিছিয়ে যাব, 2018 সাল থেকে যদি শুরু করি বিষয়টা। 2018 সালে রাজ্যে বাজ পড়ে মৃত্যু হয়েছে 304 জনের। আমরা মানে এটা খুব অ্যালার্মিং। দেখুন, 2018 থেকে আজকে 2024, এতগুলো বছরের মধ্যে কোথাও কিন্তু এই রকম পরিস্থিতি তৈরি হয়নি বা হচ্ছে না, তাহলে হয়তো এটাকে আটকানো যেত। যে 2018 সালে যেখানে রাজ্যে বাজ পড়ে মৃত্যুর সংখ্যা 304-এ পৌঁছালো, এবং তারপরে 2022 সালে কিন্তু সেই সংখ্যাটা 229, 2023-এ 149, অর্থাৎ বহু মানুষের কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রপাতে মৃত্যু হয়েছে। এবং সম্প্রতি মালদার ঘটনাও আমাদের মনে আছে। 2024 সালে এখনো পর্যন্ত যেখানে ইতিমধ্যেই কিন্তু প্রায় 30 জন প্রাণ হারিয়েছেন এই বজ্রপাতের কারণে। অর্থাৎ সব মিলিয়ে বিষয়টা কিন্তু যথেষ্টই চিন্তার। এবং বেশ 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেক বছরই কিন্তু বহু মানুষ প্রাণ হারাচ্ছেন বজ্রপাতের কারণে। বেশ, আজকে আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছেন, এবার তাদের সঙ্গে আলাপ করানোর পালা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ভূতত্ত্ববিদ সুজিব কর। সুজিব বাবুকে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরিজিৎ দাস। অরিজিৎ বাবুকেও স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমে একটু সুজিব বাবুর কাছে আসবো এবং যেটা জানার চেষ্টা করবো, সুজিব বাবু, এ নিয়ে একাধিকবার কথা হয়েছে, আপনি আমাদের এই অনুষ্ঠানে একাধিকবার বলেওছেন যে বাজ পড়া বা তার প্রিকশন কিভাবে নেওয়া যেতে পারে বা ইত্যাদি। কিন্তু আমি একটা বিষয় দিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করতে চাইবো, যে উড়িষ্যা, আমরা দেখেছি উড়িষ্যা বা অন্ধ্র, এই রাজ্যগুলোর ক্ষেত্রে এই যে একাধিকবার এই ঘূর্ণিঝড়গুলোর মুখোমুখি এই রাজ্যগুলোকে হতে হয়, তারা কিন্তু এগুলোকে মোকাবিলা করার অস্ত্র বার করে ফেলেছে। এবং বজ্রপাত, আমি জানি না, এটা আপনি আরো বেটার আমাদের বলতে পারবেন, আমাদের দর্শকরা আরো সমৃদ্ধ হবে, যে এই রাজ্যগুলোতে বজ্রপাতের পরিমাণ আর বাংলায় বা উত্তর পূর্ব ভারতে বাকি যে রাজ্যগুলো রয়েছে সেখানে বজ্রপাতের পরিমাণ কিরকম। যদি উড়িষ্যা পারে, তাহলে আমরা কোথায় পিছিয়ে থাকছি?
কেন পাচ্ছে? অ্যাকচুয়ালি দেখুন, বিষয়টা হচ্ছে ওড়িশা দীর্ঘদিন ধরে কিন্তু এই ডিজাস্টার ম্যানেজমেন্টের এই পদ্ধতিটাকে অত্যন্ত সুচারুরূপে তারা সম্পাদন করার চেষ্টা করেছে। আপনারা জানেন, একটা ভয়ঙ্কর সাইক্লোনের সম্মুখীন হয়েছিল 1999 সালের 31 অক্টোবর ওড়িশার সুপার সাইক্লোন, এবং সেই সময় বহু সংখ্যক মানুষের প্রাণ গেছিল এই ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রকৃত ব্যবস্থার অভাব। পরবর্তী সময়ে ওড়িশা কিন্তু আস্তে আস্তে এটাকে সাজিয়ে ফেলেছে, এবং এই মুহূর্তে ওড়িশার যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেটা সারা পৃথিবীর ডিজাস্টার ম্যানেজমেন্ট গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে বাজ পড়ার জন্য প্রকৃত কোনো পদ্ধতি এখনো সেইভাবে কিন্তু বার করতে পারেনি। তবে শুধুমাত্র যেটা করা যায়, বাজের ক্ষেত্রে একটা ওয়ার্নিং সিস্টেম, এবং সেই ওয়ার্নিং সিস্টেম যদি প্রপারলি দেওয়া হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে বাজ পড়ার হাত থেকে মানুষ কম্পারেটিভলি সহজে নিরাপদ দূরত্বে স্থানান্তরিত হয়ে গিয়ে আলটিমেটলি সেখান থেকে রক্ষা পেতে পারেন। এবারে যে প্রশ্নটা অ্যাকচুয়ালি আপনারা করতে চাইছেন যে কেন এই সময়টাতে এত বাজ পড়ছে, বেসিক্যালি আপনারা জানেন সারা পৃথিবী জুড়ে যে জলবায়ুগত পরিবর্তন ঘটছে এবং তার সাথে সাথে যে বিশ্ব উষ্ণায়ন ঘটছে, সেই বিশ্ব উষ্ণায়নের হাওয়া কিন্তু সমগ্র পৃথিবীতেই বসছে। আমাদের ভারতবর্ষের জলবায়ুর ক্ষেত্রে এই হাওয়াটা একটু অন্যভাবে ঘটেছে, কারণ এখানে জলবায়ুর উপরে একটা ম্যানমেড ইম্প্যাক্ট ভয়ঙ্কর ভাবে কাজ করেছে, যার ফলে আপনারা জানেন রাজস্থানে যে প্রকৃতপক্ষে নিম্নচাপ তৈরি হওয়ার কথা, সেই নিম্নচাপ এখনো পর্যন্ত সেইভাবে তৈরি হতে পারেনি, যে কারণের জন্য আমাদের এই সমস্ত অঞ্চলে, বিশেষত বঙ্গোপসাগর এবং আরব সাগরের উপকূলবর্তী অঞ্চলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করে, এবং এই সময় বায়ুতে প্রচন্ড পরিমাণে ভাসমান ধোঁয়া, ধূলিকণা ইত্যাদিগুলো থাকার জন্য তারা ঘনীভবন কেন্দ্র হিসেবে কাজ করে, এবং যখন তারা দ্রুত গতিতে জলীয় বাষ্প নিয়ে ওপরের দিকে ওঠার চেষ্টা করে, সেই সময় ঊর্ধ্ব বায়ুমণ্ডল থেকে ঘনীভূত বায়ু বারংবার নিচের দিকে নামার চেষ্টা করে, এবং সেই ক্ষেত্রে তাদের মধ্যে বারংবার সংঘাতের ফলে বায়ুমণ্ডলের একটা নির্দিষ্ট উচ্চতার উপরে জলের কণাগুলো তড়িৎ বিশ্লেষণ ঘটে হাইড্রোজেন এবং হাইড্রক্সিলে কনভার্টেড হয়ে যায়, এবং তার ফলে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের মধ্যে একটা স্থান পরিবর্তনের চেষ্টা করে, এবং স্বাভাবিকভাবে ধনাত্মক আধান বায়ুমণ্ডলের নিচের দিকে যখন দ্রুত গতিতে নেমে আসার চেষ্টা করে, তাদেরকে নিউট্রালাইজ করার জন্য ঋণাত্মক আধান অত্যন্ত দ্রুত গতিতে নিম্ন বায়ুমণ্ডলে প্রবেশ করার চেষ্টা করে, এবং তাদের সংঘাতেই এই বাজ পড়া। সুতরাং আলটিমেটলি এই দূষণ, এই তাপমাত্রা এবং বিস্তীর্ণ অঞ্চলে সবুজ উদ্ভিদের অভাব, জলাভূমির অভাব, এই প্রত্যেকটা কিন্তু বায়ুমণ্ডলে এই ধরনের একটা সিচুয়েশনকে তৈরি করতে আলটিমেটলি সহায়তা দান করে, এবং যার প্রভাবস্বরূপ আমরা কিন্তু এই ধরনের একটা সিচুয়েশনের দিকে বারংবার এগিয়ে যাচ্ছি, এবং বছরের পর বছর আলটিমেটলি বহু সংখ্যক মানুষের প্রাণ যাচ্ছে। আমরা স্বাভাবিকভাবে বজ্রপাতের জন্য যে ধরনের পাওয়ারফুল ওয়ার্নিং সিস্টেম থাকা দরকার, সেই ধরনের ওয়ার্নিং সিস্টেম কিন্তু এখনো আমরা পাচ্ছি না। আমরা মাঝে মধ্যে যেটা পাই সেটা হচ্ছে যে বাজ পড়তে পারে, বৃষ্টি হতে পারে, থান্ডারস্টর্ম হতে পারে, কিন্তু প্রপার যে ওয়ার্নিং সিস্টেম, ঠিক এতটার সময় বাজ পড়বে বা সেই অঞ্চলে কিভাবে তার ইম্প্যাক্ট করবে, সেটা যদি প্রপারলি বোঝা যায়, তাহলে কিন্তু সাধারণ মানুষ, বিশেষত যারা মাঠে ঘাটে কাজ করেন, তাদের ক্ষেত্রে এই বাজের হাত থেকে তারা কিছুটা সরে আসতে পারেন। তার কারণটা হলো স্বাভাবিকভাবে যেটা দেখা যাচ্ছে, মৃত্যুর পরিমাণ কিন্তু কম্পারেটিভলি বেশি হচ্ছে যারা মাঠের মাঝে কাজ করেন, তারা নিরাপদ দূরত্বে সঙ্গে সঙ্গে সরে যেতে পারেন না, এবং তার প্রভাবেই আলটিমেটলি কিন্তু তারা সবচেয়ে বেশি আক্রান্ত হন। এছাড়া আরেকটা যেটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনারা জানেন এর আগের বারে বাজ পড়ে দু একজন প্লেয়ারের মৃত্যু হয়েছে যারা মাঠে খেলতে গেছিল, ছোট ছোট ছেলে মেয়েরা, এবং তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় তাদের এই অ্যাওয়ারনেসের প্রবলেম, অর্থাৎ তারা বাজ সম্পর্কে তাদের ধারণা নেই। বৃষ্টি পড়ছে মানেই সেই সময় একটা আইডিয়াল পরিমণ্ডলে খেলাধুলো করা এবং একটা শান্ত পরিমণ্ডল, তাপমাত্রার পরিমাণ কিছুটা কমে গেছে, এই সুযোগগুলোকে কাজে নিয়ে তারা যখন হঠাৎ করে মাঠে নেমে পড়ে, যদি যথোপযুক্ত ওয়ার্নিং না থাকে, তাহলে কিন্তু এই ধরনের ডিজাস্টার গুলো ঘটতে পারে। আমাদের শহরাঞ্চলগুলোতে বজ্র নিরোধকের বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা কিন্তু আমাদের শহরে সাফিসিয়েন্টলি নেই। অতীতে প্রচুর পরিমাণে লম্বা লম্বা গাছপালা শহরের বেশ কিছু অঞ্চলে থাকতো, এবং তারা কিন্তু ঊর্ধ্ব বায়ুমণ্ডল থেকে এই বাজগুলোকে ভূপৃষ্ঠ পর্যন্ত নামিয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে কাজ করত।
এখন কিন্তু সেই সিস্টেমগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে যে বাবু, এটাও একটা বিষয় আপনি যে কথা বলছেন যে গ্রামাঞ্চল না শহরাঞ্চল বাজ বেশি কোথাও পড়ে এরকম কোনো বিষয় রয়েছে কিনা সেটাও আপনার কাছ থেকে জানবো, কিন্তু তার আগে অরিজিৎ বাবু আমাদের সঙ্গে রয়েছেন। শাহানা, তোমার প্রশ্ন। একেবারেই অরিজিৎ বাবুর কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে থান্ডার ক্লাউড, এই বিষয়টা ঠিক কি একটু জানবো সাধারণ মানুষের ভাষায়। আর দ্বিতীয়ত, এই বাজের ফরমেশন ঠিক কিভাবে হচ্ছে? তড়িদাহত হয়ে মানুষের মৃত্যু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বজ্রাঘাতে মানুষের মৃত্যু, এই পুরো বিষয়টা ঠিক কি কারণে হচ্ছে এবং সেই সময় ঠিক কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? হ্যাঁ, দেখুন, সুজিতবাবু খুব সুন্দরভাবে বর্জ্য কীভাবে তৈরি হয় একটা মেঘ থেকে, সেই প্রসেসটা পুরোটাই উনি ডিসকাস করলেন, ভালোভাবে বোঝালেন। সুতরাং আমি এই ব্যাপারটা খুব একটা বলতে চাইছি না, কারণ অলরেডি উনি এই বিষয়টা বললেন যে কিভাবে জলীয় বাষ্প এই সময় বঙ্গোপসাগর থেকে এবং আরব সাগর থেকে প্রবেশ করে, এবং যেহেতু এই সময়টাতে খুব ইন্টেন্স একটা হিটিং হয়, সেই ইন্টেন্স হিটিংয়ের জন্য আমাদের যে সারফেস টেম্পারেচার, সেই টেম্পারেচারটা এতটাই বেশি থাকছে যে বাতাস যখন খুব উত্তপ্ত হয়ে যায় তখন সেটা উপরের দিকে উঠতে শুরু করে, এবং জলীয় বাষ্প থাকার জন্য স্বাভাবিকভাবেই সেখান থেকে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়, এবং সৃষ্টি হওয়ার ফলে সেখান থেকে কিন্তু স্থানীয়ভাবে যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, যেটাকে আবহাওয়া বিজ্ঞানের পরিভাষায় কিউমুলোনিম্বাস মেঘ বলা হয়, সেখান থেকে কিন্তু বজ্রপাতটা তৈরি হয়। এটা তো ধরুন এই যে মেকানিজম, সেই মেকানিজমটা সুজিতবাবু খুব সুন্দরভাবে বললেন। আমি যে দিকটায় মেনলি দৃষ্টিপাত করতে চাই সেটা হলো যে এই ঘটনাটা কেন বেশি বাড়ছে। সুজিতবাবু সেটাও কিছুটা আলোকপাত করেছেন যে ক্লাইমেট চেঞ্জটা একটা দায়ী, কিন্তু ক্লাইমেট চেঞ্জের সঙ্গে সঙ্গে আমাদের মানব সমাজের যে প্রতিনিয়ত আমরা যেভাবে আমাদের প্রকৃতির সঙ্গে অ্যাডজাস্ট না করে প্রকৃতিকে প্রতিনিয়ত ধ্বংস করে চলেছি, বিশেষত যে আমাদের গ্রিন কভারেজ সবুজকে আমরা ধ্বংস করে চলেছি, আমাদের যে ছোট ছোট নদী নালা, ছোট ছোট জলাশয়, সেগুলোকে ধ্বংস করছি, তার তো একটা কোনো জায়গায় না কোনো জায়গায় গিয়ে তার একটা ওভারঅল ইম্প্যাক্ট তো পড়ছেই। সেই ইম্প্যাক্টটার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে যানবাহনের দূষণ এবং নির্মাণ কার্য থেকে নির্গত যে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স, যেগুলোকে বলা হয় SPM, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স, পার্টিকুলারলি PM2.5 এবং PM10, এই দুটো যে পার্টিকেলস নির্মাণ কার্য এবং মোটর ভেহিকেলস থেকে নির্গত হয়, সেইগুলোর পলিউশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বায়ুর যে দূষণ, সেই দূষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই পার্টিকুলেট ম্যাটার্সগুলোই কিন্তু আবার ইনডাইরেক্টলি বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য অত্যন্ত রেসপন্সিবল থাকে। সুতরাং এই মতো অবস্থায় যখন সারা বিশ্বজুড়ে একটা জলবায়ু পরিবর্তন হচ্ছে, তখন স্থানীয়ভাবে যদি দূষণটা অতিরিক্ত মাত্রায় গিয়ে যখন অসহনীয় একটা স্টেটে গিয়ে পৌঁছে যাচ্ছে, তখন যেটা সমস্যা হচ্ছে যে স্থানীয়ভাবে এই দূষণ সৃষ্টি হওয়ার জন্য সেখানে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে, এবং স্থানীয়ভাবে যে বজ্রগর্ভ মেঘটা সৃষ্টি হচ্ছে সেটা কালবৈশাখী আমাদের এই সময় যেটা খুব কমন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত এবং ঝড়ের পরিমাণ কম হলেও বজ্রপাতের পরিমাণটা কিন্তু খুব বেড়ে যাচ্ছে। সুতরাং এখান থেকে খুব একটা পরিত্রাণ পাইনি। আমরা যেটা করতে পারি ভৌগোলিক অবস্থান, এই রাজ্যের ভৌগোলিক অবস্থান, এটা কি কোথাও এই যে বারবার বলা হচ্ছে যে হটস্পট হয়ে যাচ্ছে বাংলা বা ভারতের উত্তর পূর্বের অংশ, কারণ গ্লোবাল ওয়ার্মিং গোটা বিশ্ব জুড়েই হচ্ছে, যদিও গোটা বিশ্বের খবর রাখা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু তবু ভারতবাসী হিসেবে এই উত্তর পূর্ব ভাগেই দেখা যাচ্ছে যে বজ্রপাতের সংখ্যা বেশি। এটা কি এই ভৌগোলিক অবস্থানের জন্য এই রাজ্যগুলো? হ্যাঁ, মূলত ভৌগোলিক অবস্থানের জন্য। কারণ দেখুন, আমাদের এই সময়ে যে কালবৈশাখী ঝড়টা হয়, সেই কালবৈশাখী ঝড়টা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই এরিয়াটার মধ্যেই সীমাবদ্ধ, আমাদের পশ্চিমবঙ্গ এবং তার অপপ্রান্তে বাংলাদেশ, এই জায়গাটার মধ্যেই সীমাবদ্ধ। সুতরাং পৃথিবীব্যাপী যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাবটা পড়ছে, সুতরাং যেহেতু আমাদের এখানে অলরেডি একটা কালবৈশাখীর পরিস্থিতি এখানে বজায় থাকে, তার সঙ্গে গ্লোবাল ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে, সেই ক্লাইমেট চেঞ্জ এবং স্থানীয়ভাবে যে দূষণ, এই দুটো ফ্যাক্টর যোগ হয়ে কিন্তু এই জায়গাটাকে আমাদের একটা বজ্রপাতের ক্ষেত্রে হটস্পটে আমাদের কিন্তু কনভার্ট করে দিয়েছে। এবং সবাই জানেন যে এই সময়টা আমাদের চাষাবাদের সময়, স্বাভাবিকভাবেই যারা চাষবাসের ক্ষেত্রে সঙ্গে যুক্ত ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তারা মাঠে থাকেন, মাঠে থাকার ফলে তারা আরও বেশি ভালনারেবল হয়ে যান। তার কারণ আমি আগেই বললাম যেখান থেকে পরিত্রাণের কোনো আশু উপায় নেই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কীভাবে মৃত্যু বা প্রাণহানিটা ঠেকানো যায়, সেই ব্যাপারে আমাদের কী ধরনের ভূমিকা থাকতে পারে সেটা আমরা সেই বিষয়টা আলোকপাত করতে পারি। যদি দেখেন যে মৃত্যুটা হয় কাদের, যারা চাষাবাদের সঙ্গে যুক্ত, যারা মাঠে ঘাটে থাকেন বা যারা কোনো না কোনো কাজে বাড়ির বাইরে থাকেন, বেশিরভাগ ক্ষেত্রেই, বা যখন যারা এই মালদার ক্ষেত্রে যেটা হয়েছে যে তারা কিছু বাচ্চা ছেলে যারা আমপুরাতে গেছিল, তারা গাছের নিচে, তাদের তো আসলে এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকে না যে বাজ যখন ধরুন ক্লাউড টু
ক্লাউড টু গ্রাউন্ড যখন স্ট্রাইক করে একটা বজ্রপাত, সেই ক্লাউড টু গ্রাউন্ড স্ট্রাইক করার সময় কিন্তু আপনি যদি বাইরে থাকেন তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু আপনি অত্যন্ত বেশি ভালনারেবল যে আপনি এটার দ্বারা এফেক্টেড হবেন। এরপর চাষাবাদ যারা করতে যান দেখবেন আমাদের যেটা সমস্যা হয় গ্রামাঞ্চলে, যে জমিগুলো থেকে তাদের যে একেবারে নিয়ারেস্ট যে বাড়ির দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু খুব কম হলেও 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটারের বেশি। আমি দেখুন আমাদের যেটা কথা হচ্ছিল যে সাইক্লোনের ক্ষেত্রে কেন উড়িষ্যা গভর্নমেন্ট বা আমাদের অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট এত সফল, কারণ তারা কি বলতো এই ধরনের যে এক্সট্রিম ইভেন্টসগুলো, সেই ইভেন্টসগুলোকে যাতে ঠেকানো যায় তার জন্য কিন্তু বিভিন্ন রকম রেস্কিউ সেন্টার বা রিলিফ সেন্টার সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে তৈরি করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধরুন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রতি বছর সাইক্লোন বা প্রতি বছর ফ্লাড, প্রতি বছর এই বজ্রপাত, এই ধরনের যে এক্সট্রিম ওয়েদার ইভেন্ট সেগুলোর পরিমাণ বেড়ে গেলেও গভর্নমেন্ট যতটা পরিমাণ ভূমিকা ধরুন ফ্লাডের রেস্কিউ সেন্টার তৈরির ক্ষেত্রে বা সাইক্লোন রেস্কিউ সেন্টার তৈরির ক্ষেত্রে নিয়েছে, এই ঘটনাটা প্রতি বছর নিয়ম করে প্রায় ঘটলেও আমাদের কিন্তু দেখুন মাঠে এই ধরনের কোনো ব্যবস্থাপনা নেই, যেখানে ধরুন হঠাৎ করে যদি বজ্রগর্ভ মেঘের তৈরি হয়, চাষিরা যারা তখন মাঠে ছিল তারা যদি তাদের বাড়ি অবধি পৌঁছাতে না পারে, সেখানে ইন্টারমিডিয়েট যদি কোনো একটা শেল্টার করা যেত যেখানে তারা গিয়ে সাময়িকভাবে আশ্রয় নিতে পারতো যখন এই বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাত বা বৃষ্টিটা শুরু হচ্ছে। কারণ এই ঘটনাটা বেশিক্ষণ স্থায়ী হয় না, খুব বেশি হলে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা পর কিন্তু এই ঘটনাটা স্বাভাবিকভাবেই আবার বন্ধ হয়ে যায়। একদম ইন্টারেস্টিং একটা জায়গায় আমরা সত্যিই রয়েছে এবং এই মুহূর্তে একটু নজর রাখবো রেমাল। এখন কিন্তু রেমালও যথেষ্টই চোখ রাঙানি দিচ্ছে, তবে রেমালের অবস্থানটা ঠিক কোথায় সেদিকে একটু নজর রাখবো। যে ছবি আমরা দেখতে পাচ্ছি এটা 12টার সময় রেমালের অবস্থান, মানে এখন মোটামুটি 12টা 21 বাজে, অর্থাৎ 20 মিনিট আগে রেমালের অবস্থানটা আমরা একটু স্পেসিফাই করার চেষ্টা করছি। যাই হোক, প্রশ্ন সেটা নয়, দেখা যাক রেমালের কি প্রভাব পড়ে। আবহাওয়া দপ্তর বলছে যে সেভাবে প্রভাব বাংলার বুকে পড়বে না বলেই ধরে নেওয়া যেতে পারে, বজ্রাঘাতের ইঙ্গিত তো রয়েছে। কিন্তু এক্স্যাক্টলি শাহানা, যে বজ্রাঘাত যদি হয় সেক্ষেত্রে কি হবে? একেবারেই আমি সুজীব বাবুর কাছে একটু যাব। সুজীব বাবু, রেমালের যে প্রভাব, রেমালের প্রভাব ওপার বাংলায় বেশি পড়বে এমনটা আপনি জানিয়েছিলেন এর আগেই, কিন্তু এখানে আমাদের এই বাংলায় এর আগেও আমরা দেখেছি, ইদানিং একেবারে সম্প্রতি আমরা দেখলাম বজ্রাঘাতে 13 জনের প্রাণহানি হলো, যার মধ্যে মালদার 11 জন ছিলেন। তো এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আবার কি রেমালের যে প্রভাব সেটা কি বাংলার জন্য আবারও কোনো অশনি সংকেত নিয়ে আসছে? অর্থাৎ বজ্রাঘাত, আবার মৃত্যু, আবার প্রাণহানি, এবং সেগুলোকে যদি ঠেকানো যায় কিভাবে সম্ভব সেটা? আচ্ছা, এই জায়গাটাতে আমি আপনার আগের প্রশ্নটার সাথে একটু কোরিলেট করতে চাইছি। স্যার একদম পারফেক্টলি ব্যাখ্যা করছিলেন, কিন্তু একটু জায়গায় গিয়ে থেমে গেছিলেন। বিষয়টা হচ্ছে, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন আশা করি, যে এর আগে যখন টেম্পারেচার 43 ডিগ্রি সেলসিয়াস হলো তখন কিন্তু আমাদের হয়নি। অর্থাৎ আমরা যে বায়ুটা পাচ্ছিলাম সেই বায়ুটা টোটালটা আসছিল উত্তর ভারতের ওপর দিয়ে, এবং বিস্তীর্ণ প্রান্ত, রুক্ষ সূক্ষ্ম প্রান্ত, সেখানে কোনো জলীয় বাষ্প ছিল না। সেই বায়ু প্রথম যখন এসে প্রবেশ করছে দক্ষিণবঙ্গের ওপরে, তখনই বঙ্গোপসাগরের জলের সঙ্গে তার একটা সম্পর্ক স্থাপিত হচ্ছে, এবং সেই মুহূর্তে যেহেতু রুক্ষ শুষ্ক বায়ু, সেই কারণের জন্য সে অনেক বেশি পরিমাণে জলীয় বাষ্পকে নেওয়ার চেষ্টা করছে। আর তখন বায়ুতে ভাসমান এই সমস্ত ধূলিকণাগুলো দ্রুত গতিতে ঘনীভবনের কেন্দ্রকে সহায়তা করে আলটিমেটলি কিন্তু পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ প্রান্তর এবং তার সঙ্গে ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে এই বজ্রপাতের প্রবণতাটাকে বাড়াচ্ছে। সুতরাং রেমাল যখন প্রসিড করছে, এই অবস্থাতে কিন্তু রেমালের উৎপত্তি হচ্ছে চেন্নাই উপকূলবর্তী অঞ্চল থেকে প্রায় 740 কিলোমিটার দূরে। এরপর রেমাল কিন্তু একটা নির্দিষ্ট ওভাল পথকে অতিক্রম করে বঙ্গোপসাগর দিয়ে এগোবে, এবং এখনো পর্যন্ত কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন যে রেমালের প্রকৃত গতিপথ এখনো প্রপারলি আইডেন্টিফাইড হয়নি। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, আমি আগের দিনের প্রোগ্রামেও বলেছিলাম, মধ্য ভারতে রয়েছে শক্তিশালী নিম্নচাপ। সেই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতকে পুরোপুরিভাবে গ্রাস করেছে। আজকে রাজস্থানের বেশ কিছু অঞ্চলের টেম্পারেচার 48 থেকে 49 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে, এবং তার সাথে সাথে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আলটিমেটলি বিহারে টেম্পারেচার বেড়েছে, মধ্যপ্রদেশে টেম্পারেচার বেড়েছে,
ছত্তিশগড়ে টেম্পারেচার বেড়েছে এবং উত্তরপ্রদেশের একটা অঞ্চল এবং দিল্লিতে তাপমাত্রা বেড়ে গেছে। ফলে যেদিকে রেমালের যাওয়ার সম্ভাবনা ছিল সেই গতিপথ থেকে রেমালকে বিচ্যুত হতে হবে এবং এটাই হচ্ছে জলবায়ুগত পরিস্থিতির প্রকৃত পক্ষে অবস্থানটা এই মুহূর্তে। এখন যখন সে এগোচ্ছে রেমাল, তখন ভূমিভাগ এবং জলভাগের সাথে তাপমাত্রার একটা হিউজ কন্ট্রাস্ট চলছে। আমরা এটাকে বলে থাকি ম্যাডেন জুলিয়ান অসিলেশন। এই অসিলেশনের ফলে আলটিমেটলি বারবার সে সাইক্লোনটাকে ল্যান্ডের দিকে যখন টানার চেষ্টা করছে, তখন বে অফ বেঙ্গলের উচ্চচাপ তাকে ডান দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ফলে এই মুহূর্তে আমরা স্যাটেলাইট ফটোগ্রাফিতে যেটা দেখতে পাচ্ছি, টেন্টেটিভলি ধরুন আপনার চিলিকা লেক রিজিয়নের উপরে এটা হয়তো আছড়ে পড়তে পারে, কিন্তু এখনো এই স্থানটা সঠিক নয়। তার কারণ হচ্ছে এখনো তাকে আরো বেশ কিছু টেম্পারেচার কন্ট্রাস্ট জোনকে অতিক্রম করতে হবে। ফলে এই সাইক্লোন যদি এরপরে আরো খানিকটা অগ্রসর হয় এবং সেটা যদি বাংলাদেশ ওড়িশা বর্ডার রিজিয়ন দিয়ে ভূমিভাগে প্রবেশ করে, তাহলে কিন্তু আমাদের অবাক হওয়ার কোনো কারণ নেই। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই নিম্নচাপের সাথে যে পরিমাণ জলীয় বাষ্প নিয়ে এটা অগ্রসর হচ্ছে, তাতে ল্যান্ডফল করার পরে বৃষ্টিপাত শুরু হওয়ার মধ্যে বেশ কিছু স্থানে কিন্তু পুনরায় বজ্রপাত হতে পারে এবং বাজ পড়ে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু অতিরিক্ত পরিমাণে বাজ পড়ার সম্ভাবনা থাকে না। তার কারণ হচ্ছে যেহেতু সাইক্লোন তার পারিপার্শ্বিক অঞ্চলে যে ঘনীভূত বায়ু রয়েছে, সেই বায়ু অত্যন্ত কনসেন্ট্রেটেড কন্ডিশনে থাকে। ল্যান্ডফল হওয়ার পরে সেটা যখন একটা হিউজ এনার্জিকে ফ্লাশ করে, সেই সময় আলটিমেটলি কিন্তু এটার সঙ্গে এক্সট্রা কনডেনসেশনের লেভেলে বা অতিরিক্ত ঘনীভবনের অবস্থায় পৌঁছানোর কোনো সম্ভাবনা থাকে না। বেশ, আমি সুদীপ বাবু এখানে আপনাকে একটু বিরত করছি, কারণ আমাদের একদম সময় শেষের দিকে, অনুষ্ঠান শেষ করতে হবে। তার আগে অরিজিৎ বাবুর কাছে একটা খুব ছোট প্রশ্ন রাখতে চাইবো এবং খুব সংক্ষিপ্ত উত্তর আশা করব। যেটা সুদীপ বাবুও বলছেন যে বজ্রপাতের সম্ভাবনা থাকলেও হয়তো মারাত্মক আকার নাও ধারণ করতে পারে রেমালের পরে। এবার বিষয়টা সেটা হলো যে মালদায় এই যে 11 জনের মৃত্যু আমরা দেখলাম, তারপরে একটা অভিযোগ উঠেছিল যে আবহাওয়া দপ্তরকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে কেন পূর্বাভাস এক্ষেত্রে কি দেওয়া যেত না, আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটা উত্তর এসেছিল যে রেডার নেই। রেডার না থাকার কারণে, উত্তরবঙ্গের ক্ষেত্রে রেডার নেই, রেডার না থাকার কারণে এটা সম্ভব হচ্ছে না যে আগে থেকে পূর্বাভাস দেওয়া। এটাকে আপনি কিভাবে দেখছেন? যদি এই রেডার থাকতো তাহলে তো এই মৃত্যুগুলো এড়ানো যেত। হ্যাঁ, দেখুন, র্যাডারে যেটা হয় মানে বেসিক্যালি রিমোট সেন্সিং এবং স্যাটেলাইট থেকে যে ইনফরমেশনসগুলো গ্যাদার করা যায়, এখন অ্যাডভান্স মেশিন লার্নিং যে টেকনিক বেরিয়ে গেছে, সেখান থেকে কি বলতো প্রেডিকশনস করা সম্ভব যে সম্ভাব্য কোন স্থানে ক্লাইমেট টু গ্রাউন্ড এই বজ্রপাতগুলো স্ট্রাইক করতে পারে। তো এর জন্য যেটা সব থেকে প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে কি বলতো র্যাডারের উপস্থিতি। কিন্তু এটা আমাদের মেট্রো সিটিগুলোতে থাকলেও উত্তরবঙ্গ রিজনে খুব আনফর্চুনেটলি এই জিনিসটা নেই। সুতরাং আশা করবো যে আবহাওয়া দপ্তর খুব শীঘ্রই ভাবনা চিন্তা করবেন যে সমস্ত জায়গাতে এই ফ্যাটালিটিসগুলো খুব বেশি হচ্ছে, যে মৃত্যুগুলো বজ্রপাতের কারণে বেশি হচ্ছে, যেরকম তার মধ্যে একটা অন্যতম হটস্পট রিজিয়ন কিন্তু এই মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর রিজিয়ন। যদি কোনোভাবে এখানে তো বিএসএফ এর বেস ক্যাম্পও আছে, মূলত সেনাবাহিনীর যে কন্ট্রোল এরিয়া, সেখানেই কিন্তু র্যাডারগুলো এস্টাবলিশ করা হয়। যদি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট, ভূ সম্ভাবনা IMD, ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট, তারা যদি এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করেন, তাহলে এখানকার যারা স্থানীয় বাসিন্দা, এই 4টা ডিস্ট্রিক্টও খুব পপুলেটেড ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের, এবং এখানে যে ক্লাইমেট চেঞ্জের জন্য যে বিভিন্ন ধরনের যে পরিবর্তনের জন্য যে হ্যাজার্ডগুলো, সেই হ্যাজার্ডগুলো কিন্তু এই অঞ্চলটাতে খুব বেশি। যেরকম ধরুন এখানে নদী ভাঙন একটা খুব বড় সমস্যা, এখানে প্রত্যেক বছর বন্যা হওয়াটাও খুব বড় একটা সমস্যা। একটা পোর্শনসে কিন্তু আবার অনেকটা সময় ধরে খরার প্রকোপও দেখা যায়, যার ফলে চাষাবাদের প্রভূত ক্ষতি হয়। অরিজিৎবাবু, বুঝতে পারছি একটা সাবজেক্ট নিয়ে কথা বলা এই আধ ঘন্টার মধ্যে তো সম্ভব নয়। যাই হোক, তাও আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব। আপনাদের এই মূল্যবান মত সেটাও আমাদের দর্শকদের জন্য যথেষ্ট উপকারী হবে বলেই মনে করব। আজকে সময় শেষ করতে হবে অনুষ্ঠান। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং আজকে 0 আর এখানেই শেষ করব। অন্যান্য সব খবরের জন্য আপনার চোখ রাখছি।